এদিকে তারেক রহমানের সাথে শেখ হাসিনার ডিল ফাইনাল। খুব শীঘ্রই আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে এবং নির্বাচনের আগেই রাজনীতিতে ফিরতে চলেছে আওয়ামী লীগ। অবশেষে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনের আশা পূরণ হতে চলেছে। টাইম ম্যাগাজিনকে কি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দিলেন তারেক রহমান? এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে কি তারেক রহমান ভোটের 2 সপ্তাহ আগে এমন ইঙ্গিত দিলেন? এটা কেন করলেন? এই সাক্ষাৎকার কি শেখ হাসিনার ফেরার প্রস্তুতির বার্তা, নাকি বিএনপির জন্য নতুন এক মেরুকরণের সংকেত? ধরেই নেওয়া হয়েছে ফিরছেন শেখ হাসিনা। এখান থেকেই শুরু হয় সন্দেহ, এটা কি নিছক সাংবাদিকতা, নাকি কোনো বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব? শেখ হাসিনার অবস্থান কি, অবসর না প্রস্তুতি? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট তিনি একটা খোলা চিঠি লিখছেন। ডক্টর ইউনুসকে লেখা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের সেই চিঠিতে আদৌ কি লেখা আছে? আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে না, তারই একটা প্রতিচ্ছবি। বিস্তারিত শেয়ার বিষয়গুলো আপনারা অবগত হন। বাংলাদেশে নির্বাচন হবে না, তবে বাংলাদেশ কিন্তু ভালো চলবে না। শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশ কি সত্যি ভালো ছিল? প্রত্যেকটা মানুষ ভালো ছিল? ঢাকা শহর কি গ্যাঞ্জাম কম ছিল? এগুলো কারা করেছে? এনসিপি এবং জামাত করেছে। একটার পর একটা তারা হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে। দর্শক, বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, যার বিশেষ অংশ ইতিমধ্যেই আপনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন দর্শক, দেরি না করে ভিডিওর অংশগুলো দেখে আসি। টাইম ম্যাগাজিনকে কি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দিলেন তারেক রহমান? দর্শক, গতকাল বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে তারেক রহমানের একটি দীর্ঘ সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে, প্রায় 3300 শব্দের। এই সাক্ষাৎকারে তারেক রহমান রাজনৈতিক দলের নিষিদ্ধ প্রসঙ্গে একটি কথা বলেছেন, যেটি খুবই তাৎপর্যপূর্ণ। অনেক কথাই বলেছেন এই সাক্ষাৎকারে। এর মধ্যে তিনি রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা বিরোধিতা করে বলেন যে আজ কাউকে নিষিদ্ধ করলে কাল তাকেও নিষিদ্ধ করা হতে পারে। আমরা এই কথাটি থেকে কি ধরে নিতে পারি? এই মুহূর্তে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে কি তারেক রহমান ভোটের 2 সপ্তাহ আগে এমন ইঙ্গিত দিলেন? এটা কেন করলেন? আওয়ামী লীগের ভোটটা পাবার জন্য, নাকি ক্ষমতায় এসে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন? ঠিক একদিন আগে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি24 ঘন্টার পক্ষ থেকে একদিন আগে যে সাক্ষাৎকারটি প্রকাশ হয়েছিল, সেখানে শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল যে তারেক রহমান ও বিএনপি তাদের কি বিশ্বাস করা যায়? আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বলেছিলেন যে বিএনপি ও আওয়ামী লীগের দীর্ঘদিনের সংসদীয় প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক রীতি। শক্তিশালী বিরোধিতা শাসন ব্যবস্থাকে আরও মজবুত করে, কিন্তু কিছু বাস্তব সত্য ভুললে চলবে না। তারেক রহমান 17 বছর লন্ডনে স্বচ্ছন্দ নির্বাচনে কাটিয়েছেন। সরকারি অর্থ তসরুপে দোষী সাব্যস্ত হওয়ার পর নেতৃত্ব মানে জবাবদিহি ও মাঠে উপস্থিতি, বিদেশে বসে নির্দেশ দেওয়া নয়। আরও উদ্বেগজনক বিষয়, বিএনপির চরমপন্থী শক্তির সঙ্গে আপোষ করার দীর্ঘ ইতিহাস রয়েছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে, হুমকি দিয়ে ভোট আদায় করা হচ্ছে। এটা গণতন্ত্র নয়, এটা জবরদস্তি। তারেক রহমানের প্রতি পুরোপুরি যে বিশ্বাস আছে শেখ হাসিনার, সেটিও নয়, কিন্তু শেখ হাসিনা তারেক রহমানের প্রতি একটি বলা যায় আর্জি বা দাবি জানিয়েছেন যে বিএনপি যদি সরকার গঠন করে আমি আশা করব, আর্জি বলা ঠিক হবে না, আশাবাদ ব্যক্ত করেছেন যে আশা করব তারা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ কখনো সংসদ হতে পারে না। 27 তারিখে G24 এর এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, আর 28 জানুয়ারি প্রকাশিত হলো তারেক রহমানের টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকার। শেখ হাসিনার সেই আর্জি বা আশাবাদের সাথে তারেক রহমানের আশাবাদ মনে হচ্ছে যেন খানিকটা মিলে যাচ্ছে, যে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিরুদ্ধে তার অবস্থান। আজ কাউকে নিষিদ্ধ করলে কাল তাকেও নিষিদ্ধ হতে পারে। দীর্ঘ 17 বছর নির্বাচন শেষে দেশে ফিরে এখন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে তারেক রহমান। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনে বুধবার 28 জানুয়ারি তাকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। টাইম ম্যাগাজিনের সেই প্রতিবেদনে তারেক রহমানকে আখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশের প্রডিগাল সন বা প্রত্যাবর্তনকারী উত্তরাধিকারী হিসেবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ইসলামপন্থী রাজনীতির উত্থান নিয়েও বিস্তারিত আলোকপাত করেছে। এতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা এখনও অসম্পূর্ণ এবং নির্বাচন পরবর্তী বাংলাদেশ কোন পথে যাবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।
তারেক রহমান নিজেকে তুলনামূলকভাবে নরম ও শ্রোতা মনস্ক নেতা হিসেবে উপস্থাপন করছেন। তিনি বলেন, রাস্তায় মানুষ যেন নিরাপদে থাকে, ব্যবসা করতে পারে, এটাই তার প্রথম অধিকার। এবং একই সঙ্গে তিনি রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিরোধিতা করে বলেন, আজ কাউকে নিষিদ্ধ করলে কাল তাকেও নিষিদ্ধ করা হতে পারে। আমি খানিক আগেও যেটি বললাম, টাইম ম্যাগাজিনের মূল্যায়নে তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে আশার সঞ্চার করেছে ঠিকই, তবে অতীতের ভার, দলীয় শৃঙ্খলা এবং অর্থনৈতিক বাস্তবতা এই 3 পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে সেই আশা দ্রুতই ম্লান হয়ে যেতে পারে। প্রতিবেদনের শেষাংশে তারেক রহমান স্পাইডারম্যান সিনেমার একটি সংলাপ উদ্ধৃত করে বলেন, বড় ক্ষমতার সঙ্গে বড় দায়িত্বও আসে। আমি মনে প্রাণে এটি বিশ্বাস করি। এখন তারেক রহমান এই বড় দায়িত্বের জায়গা থেকে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ আছে, সেই রাজনৈতিক দলের নিষিদ্ধতা উঠে যাবে কিনা নির্বাচন পরবর্তী সময়ে সেটি বিবেচ্য বিষয়। এবং আওয়ামী লীগও প্রত্যাশা করে, বিশ্ব প্রত্যাশা করে যে যেভাবেই হোক একটি নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে যদি তারেক রহমান ক্ষমতায় আসেন, এসে যেহেতু তারেক রহমান নিজ কণ্ঠে বললেন যে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে তার অবস্থান, আজ যদি কাউকে নিষিদ্ধ করা হয় কাল তাকেও নিষিদ্ধ করা হতে পারে, এই জায়গাটাকে, এই চিন্তাটাকে মাথায় নিয়ে তারেক রহমান আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিশ্চয়ই প্রত্যাশা করবেন। আমরা সেটিও প্রত্যাশা করি। কিংবা ভোটের মাঠে ভোট পাবার জন্য এই কথা বললেন কিনা, এই কথাগুলো বা এই চিন্তাধারাগুলো ভোট পরবর্তী সময়ে প্রকাশিত হবে, আমরা নিশ্চয়ই সেটি দেখব। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট তিনি একটা খোলা চিঠি লিখছেন। খোলা চিঠি মানে তো বুঝতে পারতেছেন যে একবারে কি ডাকযোগে তার কাছে প্রেরণ করা নয়। খোলা চিঠি সোশ্যাল মাধ্যমে ছেড়ে দিলাম, বিভিন্ন পত্রিকাতে দিয়ে দিলাম, মানে সবাই দেখতে পাবে, যেটা বলা হয় খোলা। এখন ডক্টর ইউনূসকে লেখা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের সেই চিঠিতে আদৌ কি লেখা আছে সেই বিষয়টা আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। আমরা সেই চিঠিটি পড়ব, আলোচনা করব, বিশ্লেষণ করার চেষ্টা করব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল বা মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট। দেখেন, চিঠিতে ক্যালামার্ট লিখেছেন, বাংলাদেশ যখন অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে, ঠিক এমন এক গুরুত্বপূর্ণ সময় আমি আপনাকে লিখছি। এই সময়টি একদিকে যেমন বড় দায়িত্বের, তেমনি জন আস্থা পুনরুদ্ধার, সুশাসন জোরদার এবং মানবাধিকার ও আইনের শাসনের পূর্ণ সম্মান নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগও বটে। অতীতে ধারাবাহিক বিভিন্ন সরকারের আমলে বাংলাদেশের দীর্ঘদিন ধরে গুরুতর স্থায়ী মানবাধিকার লঙ্ঘন ঘটেছে। এর মধ্যে রয়েছে গুম, বিচার বহির্ভূত হত্যা, নির্বিচার আটক, নির্যাতন ও অন্যান্য অমানবিক বা অপমানজনক আচরণ, মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতার উপর বিধিনিষেধ এবং সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিরোধী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা। এসব লঙ্ঘন ঘটেছে এমন এক প্রেক্ষাপটে যেখানে নাগরিক পরিসর ক্রমশ সংকুচিত হয়েছে, প্রাতিষ্ঠানিক সুরক্ষা দুর্বল ছিল এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের জন্য দায় মুক্তি গভীরভাবে প্রথিত ছিল। দেখেন, এমনভাবে কথাগুলো লিখছেন, সকল কিছু ডক্টর ইউনূসের শাসনামলের সাথে মিলে না। দায় মুক্তির বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের মাত্র 2 সপ্তাহ আগে অন্তর্বর্তীকালীন সরকারকে মানবাধিকার এবং আইনের শাসন বজায় রাখার জোরালো আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। জোরালো আহ্বান, বিষয়টা খেয়াল করুন। সংস্থাটির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে লেখা এক খোলা চিঠিতে এই তাগিদ দেন, যেটা আমি আপনাদের ইতিমধ্যে পড়ে শোনালাম। অ্যাগনেস ক্যালামার্ট চিঠিতে উল্লেখ করেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবাধিকার পুনরুদ্ধার করার যে ম্যান্ডেট নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছিল, আগামী কয়েক সপ্তাহ তার জন্য একটি নির্ণায়ক পরীক্ষা। মানে তিনি বলতেছেন যে এই যে নির্বাচনটা হবে, এই নির্বাচনের সামনে যে এই যে 1 সপ্তাহ বা কয়েক সপ্তাহ আছে, এই সপ্তাহে হচ্ছে নির্ণায়ক পরীক্ষা। মানে ফলাফল হবে যে কি কাজ করছে তার ফল কি, সেটা আমরা ইতিমধ্যে বুঝতে পারছি। ইতিমধ্যে আমরা আপনাদেরকে বলছি যে ফলাফল ওই যে তার ওই 3টা শূন্য আছে, আর একটা শূন্য হয়তো বা যোগ হবে। তিনি বলেন, কর্তৃপক্ষকে অবশ্যই নির্বাচনের সময় সাধারণ নাগরিক ও বিভিন্ন গোষ্ঠীর স্বাধীনভাবে কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে। নিশ্চিত কোথায় করবে? এখনো আনিস আলমগীর সাহেব জেলের মধ্যে। চিঠিতে বাংলাদেশে বর্তমান পরিস্থিতির বেশ কিছু নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে। এতে সরকার সমালোচক এবং সাংবাদিকদের দমনে অ্যান্টি টেররিজম অ্যাক্ট বা সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 2025 সালের আগস্টে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, আমি এইটা মানে গর্ববোধ করি, এই লাইনটা পড়ি। 2025 সালের আগস্টে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না এবং ডিসেম্বরে আনিস আলমগীরের গ্রেপ্তারকে স্বেচ্ছাচারী হিসাবে আখ্যা দিয়েছে অ্যামনেস্টি। আপনি
আমি যখন এই যে সাংবাদিক মঞ্জুর আলম পান্না ভাই পরবর্তীতে যখন জনাব আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হলো, আমি এই গ্রেপ্তারের ঘটনা নিয়ে যে একটা কন্টেন্ট করছিলাম, সেখানে আপনাদেরকে বলছিলাম যে এই যে আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হলো, এটা যে শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের সমালোচনা করার মাধ্যমে জন্যই যে গ্রেপ্তার করছে তা নয়। এইটা হলো কি, তাদের যে কণ্ঠ, আনিস আলমগীর, মঞ্জুর আলম পান্না, জনাব মানে আরো যারা এই সরকার দ্বারা হেনস্থ, তাদের যে কণ্ঠ বা গলার সিকোয়েন্স, মানে কি বলে যে গতি, কথার গতি, সেটা দেশের গণ্ডির মধ্যেই তো থাকে না, বিশ্বব্যাপী ছড়িয়ে যায়। আর সেইটাকে বন্ধ করতে ডক্টর ইউনূস এই ধরনের পদক্ষেপ নিছে, যেইটারও মানে এই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব তিনি বলতেছেন এটা হচ্ছে স্বেচ্ছাচারী। এছাড়াও গত বছরের 18 ডিসেম্বর দ্য ডেইলি স্টার, প্রথম আলো অফিসে অগ্নিসংযোগ এবং সাংবাদিক নুরুল কবিরকে হয়রানির ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে সরকারের ব্যর্থতার সমালোচনা করা হয়েছে। চিঠিতে ব্লাসফেমির অভিযোগে দীপু চন্দ্র দাস, এখানে দীপু চন্দ্রের বিষয়টা তুলে ধরা হয়েছে। দাস নামে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার লিঞ্চিং ঘটনাটি উল্লেখ করে জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। এখানে প্রশ্ন আসতে পারে, স্বাভাবিক অর্থেই প্রশ্ন আসতে পারে যে এই মুহূর্তে এই চিঠি দেওয়ার কি, তিনি তো নির্বাচন দিয়ে চলে যাবেন না, নির্বাচন দিয়ে চলে যাচ্ছেন না, দেখেন কি হয়, 12 তারিখ আসুক, নির্বাচন হোক। আমার যতটুকু বিশ্বাস তিনি নির্বাচন দিয়ে যে সসম্মানে মানে কি বলে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে যে চলে যাবেন, এইটা আমার বিশ্বাস হয় না। কারণ তিনি এমন একজন ব্যক্তি যার মধ্যে ক্ষমতা ছাড়ার কোনো লক্ষণই দেখা যায় না। প্রধান উপদেষ্টা ইউনূসের সরকারকে প্রকৃত নেতৃত্ব প্রদর্শন করতে হবে, যাতে সকল বাংলাদেশি দেশের ভবিষ্যৎ নির্ধারণে পূর্ণাঙ্গ ও নিরাপদভাবে অংশগ্রহণ করতে পারে। শান্তিপূর্ণভাবে নিজের মতামত প্রকাশের জন্য কাউকে যেন জীবনের ঝুঁকিতে না পড়তে হয়, বলেন অ্যাগনেস ক্যালামার্ট। এই বিষয়গুলো শুধু বলা না, এগুলো কিন্তু লিপিবদ্ধ থাকা, খোলা চিঠি, সকল নাগরিক, সকল মানুষ দেখতেছে, পড়তেছে। তার মানে কি, যখন এই যে নির্ণায়ক হবে, ফলাফল আসবে, তখন কিন্তু এগুলা সামনে দাঁড়াবে যে আপনি বলছিলেন কি, করছেন কি। বারবার আপনাকে অনুরোধ করা হয়েছে, বারবার আপনাকে সচেতন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আপনি হন না। তার মানে কি আপনি ইচ্ছাকৃতভাবে করছেন? এই প্রশ্নগুলো কিন্তু আসবে। ডক্টর ইউনূস এমন একটা দেশে এসে এই ধরনের কাজ করতেছে, যে দেশের মানুষেরা নিজেদের উপর যদি কেউ অন্যায় করে কোনোদিনই ভুলে না। চিঠিতে মনে করিয়ে দেওয়া হয় যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর স্বাক্ষরকারী দেশ, তাই মত প্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠনের স্বাধীনতা রক্ষা করা সরকারের আইনি বাধ্যবাধকতা। তার মানে কি, এই যে এই কাজগুলো করছে, এগুলা আইনের বিরুদ্ধে সকল কিছু, এই তো অসাংবিধানিক ব্যাপার। অ্যামনেস্টির মতে এই মৌলিক স্বাধীনতাগুলোর উপর বেআইনি বিধিনিষেধ নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণকে বাধাগ্রস্ত করবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর আস্থাকে দুর্বল করবে, যেটা ইতিমধ্যেই করে ফেলেছে। ইতিমধ্যেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর জনগণের আস্থার যে দুর্বল হয়েছে, আস্থা নাই আর এই জনগণের অংশগ্রহণকে বাধাগ্রস্ত, সেইটা নির্বাচনে দেখতে পাবে। গতকালকে শেরপুর 3 আসনের জামাত এবং বিএনপির যে সংঘর্ষটা, এটা দ্বিতীয় লাইভ, বিস্তারিত এখন আপনারা জানবেন। আমি একটু কথা আগে বলে নিই, সবাই লাইভটা শেয়ার করবেন এবং আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে না, তারই একটা প্রতিচ্ছবি। বিস্তারিত শেরপুরের বিষয়গুলো আপনারা অবগত হন। আপনারা সকলেই অবগত আছেন যে নির্বাচনী ইস্তেহার নিয়ে শেরপুর 3 আসনের ঝিনাইগাতী উপজেলার স্টেডিয়াম মাঠে উপজেলা রিটার্নিং অফিসার মানে টিউনুর পক্ষ থেকে এবং থানার বাপত ওসি সাহেব এখানে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন। সেখানে জামাতে ইসলাম এবং অন্যান্য দল বা বিএনপি ওইখানে আসবে তাদের ইস্তেহারগুলো শোনার জন্য। তো এখানে সীমিত সংখ্যক লোকজন আসবে, সেটাই স্বাভাবিক। এখানে দল নিয়ে আসতে পারবে না, সেখানে অল্প সংখ্যক চেয়ার ছিল, হয়তো 300-400 বা 500 মতো চেয়ার বিছানো হয়েছে। তো জামাত ইসলাম আগে আসার পর তারা সমস্ত চেয়ার তারা দখল করেছে। যখন বিএনপির লোক আসছে তখন তারা চেয়ারে সিট পাচ্ছে না বসার জন্য, তখন টিউনু মহোদয় মাইকিং করে বলতেছে যে জামাত ইসলামকে আপনারা অর্ধেক সিট খালি করে দেন, চেয়ার খালি করে দেন, নির্বাচন আসতে সকলের জন্য আইন সমান। তো জামাত ইসলাম চেয়ার খালি করার সময় বিএনপিকে ভুয়া 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 বলে স্লোগান দিচ্ছে। এভাবে কিন্তু একটি সংঘর্ষ হয়। যখন বিএনপি প্রতিবাদ করতে হয়, তখনই তারা পাঞ্জাবি নিচে থেকে তারা দেশীয় অস্ত্র, কুড়াল, ছুরি এবং দাও দিয়ে এবং লাঠি দিয়ে বিএনপি নেতাকে কিন্তু আঘাত করে। তারপরে 3 জন গুরুতর আহত, আজকে একজন মারা গেছেন, সেটা হচ্ছে যুগ্ম আহ্বায়ক, যুবদলের আপনার ঝিনাইগাতী উপজেলার যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম। তিনি একজন ভালো মানুষ এবং ত্যাগী নেতা ছিলেন, তাকে হত্যা করা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে। তাহলে বুঝতেই পারেন যে আমাদের কাছে কী ধরনের অস্ত্র ছিল। তাই এখন যখন এই উচ্ছৃঙ্খলটা হয়, প্রশাসনের পক্ষ থেকে মঞ্চ থেকে মাইকিং করা হচ্ছে, জামাত ইসলামকে বলা হচ্ছে আপনারা বন্ধ করুন, আর জামাত ইসলাম আপনারা বন্ধ করুন। তাহলে এখনও কী প্রকাশ পায়, কী প্রমাণ পাচ্ছে? আর একটি জিনিস আমি ক্লিয়ার করে সবসময় বাংলাদেশের মানুষকে অবগত করি এবং পূর্ব বার্তা দিয়ে রাখি বাংলাদেশে আসলে কী হচ্ছে। এই যে আপনার ঝিনাইগাতী শেরপুর 3 আসলে বিএনপি এবং জামাতের যে সংঘর্ষটা হয়েছে, এটা হচ্ছে ঝিনাইগাতী উপজেলা, কিন্তু শ্রীবর্দী উপজেলা হচ্ছে ঝিনাইগাতী এবং শ্রীবর্দী একটি আসন। তো শ্রীবর্দী উপজেলাতে রাত 10টার দিকে জামাতের ওই উপজেলার সেক্রেটারি মাওলানা রাজাউল করিম নিহত হয়েছেন। এই নিউজগুলো আমরা পেয়েছি রাত 10টার পরে।
কিন্তু 10টার সময় যখন উনি মারা যান, ঠিক 10:30টার মধ্যে ঢাকাতে শিবিরের আন্দোলন ফুলপাড় সারা ঢাকা শহর। তারেক রহমানের প্ল্যান শেয়ার করে মানুষ হত্যা করে খুন না জানি কীভাবে একটা স্লোগান দিয়েছে। তারেক রহমানের প্ল্যান মানুষ করে হত্যা করে কীভাবে একটা স্লোগান দিয়েছে আপনারা দেখেছেন। পিছনে তারেক রহমানের দোষ। তো আমি কথাটা সবাইকে একটু স্পষ্ট করে বলতে চাই, যেখানে শ্রীবর্দী উপজেলাতে কোনো আন্দোলন সংগ্রাম ছিল না, হঠাৎ করে মাওলানা রেজাউল করিমের মৃত্যুর ঘোষণা কীভাবে আসলো? আমরা কি ধরে নিতে পারি না বিএনপিকে ফাঁসানোর জন্য রেজাউল করিম বা তাদের দলীয় লোক বা অন্য কেউ এটা ইন্দুল একটা গোলাবাড়িতে মার স্বীকার করার জন্য তাকে হত্যা করা হয়েছে? এই বিষয়গুলো তদন্ত করা উচিত নয়। এবং রেজাউল করিমের হত্যার পর আধা ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের ছাত্ররা ঢাকা শহরে এই মেসেজগুলো কীভাবে হাজার হাজার নেতাকর্মীদের কাছে কীভাবে মেসেজ যায় যে এই রেজাউল করিম মারা গেছে। তো তারা অবশ্যই উৎপেতে ছিল, আগেই তারা স্ট্যান্ড বাই ছিল, যেরকম একটা ঘটনা ঘটবে আমরা আন্দোলন করবো বিএনপির বিপক্ষে। একটি কথা প্রিয় দেশবাসী আপনাদেরকে বলতে চাই, জামাতকেও বলতে চাই, মনে করেন শেরপুর যে বাংলাদেশের 239 আসনের মধ্যে 299টা আসন যদি বিএনপি ফেল করে, পৃথিবীর এমন কোনো হেডম নাই এই শেরপুর 3 আসন থেকে বিএনপি থেকে নমিনেশন বিজয়টা ছিনিয়ে নেওয়ার জন্য। ওনার আকাশ ছোঁয়া জনপ্রিয়তা, বাংলাদেশের সবচেয়ে কনিষ্ঠ এমপি ছিলেন এই যে আপনার ডক্টর মাহমুদ রুবেল। 25 বছর উনি এমপি হয়েছেন, 3বার। আওয়ামী লীগ দুঃশাসন না থাকলে উনি 6বার এমপি হইতেন। ওনার এত জনপ্রিয়তা আমরা দেখেছি, ওই এলাকা আমার যাওয়া আসা হয়েছে অনেকবার। তো আমি মনে করি তার এই হত্যাকাণ্ডের সাথে রেজাউল করিমকে জামাতের নেতাতে হত্যাকাণ্ড করা হয়েছে, এটার মধ্যে কোনো প্রমাণ নাই বিএনপি লোকেরা মারেছে বা ওখানে কোনো জগের বিবাদ হয়েছে। আমরা এটা ধরে নিতে পারি তাকে হত্যার মাধ্যমে বিএনপিকে কলঙ্কিত করার জন্য করেছে। আমি আরেকটা কথা বলতে চাই, মনে করেন এখানে 10 জন বিএনপি আছে, 1 জন জামাত আছে। 10 জন বিএনপিকে 1 জন জামাতকে মারবে, তাদের কি কলঙ্ক হবে না? কিন্তু একজন ঠিকই কিন্তু চুলকাবে যে আমি তাদেরকে একটু পায়ে কামড় দিই, একটু গালি দিই, যেন তারা আমাকে মারে, মানুষ যেন দেখে যে আমাকে একা পেয়ে তারা বিএনপি লোকেরা মারছে। এই কলঙ্কিতটা করার জন্যই তারা জামাত তুলে সারা বাংলাদেশে এই ধরনের অঘটন কিন্তু ঘটিয়ে যাচ্ছে। একটি কথা প্রিয় দেশবাসী আপনারা ক্লিয়ার করবেন, উসমান হাদি যখন নিহত হয় তার 20 মিনিটের মাথায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টার আগের দিন উনি পদত্যাগ করেছেন, রাস্তায় নেমে গেছেন হাজার হাজার নেতাকর্মী নিয়ে, মাথার মধ্যে বাংলাদেশ ফ্ল্যাগ নিয়ে। উনি কিভাবে জানতেন যে উসমান হাদি মারা গেছে? ঠিক আছে, 20 মিনিটের ভিত্তিতে আপনার হাজার হাজার নেতাকর্মী নিয়ে আপনি রাস্তায় নামতে পারবেন? সব নেতাকর্মী কি এক জায়গায় বসে চা খায়? তারা বিভিন্ন বাড়িতে থাকে, হোস্টেলে থাকে, অফিসে থাকে, সব লোক নেমে গেছে। আমি মনে করি এগুলো পরিকল্পিত। বাংলাদেশে নির্বাচন হবে না, এখন সারা বাংলাদেশে জামাত ইসলাম এই ধরনের কর্মকাণ্ডই করবে। তারা যদি 100-200 না 100 বিএনপির ক্যান্ডিডেটকে হত্যা করে যদি ক্ষমতা আসতে হয় তারা আসবে। তাদের প্ল্যান এটা। তারা জামাতের আমির সেন্ট্রালের বলেছে শফিকুর রহমান যে যে কোনো বিনিময়ে আমাদের ক্ষমতা আসতে হবে। আমাদের যদি 1 জন মারা যায় আমরা 10 জনকে হত্যা করবো, এটা তাদের জন্য জায়েজ। এই ধরনের কথাবার্তা যারা বলেছেন, আবার বলছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারেক রহমান সাহেব গাড়িতে বসে প্রোগ্রাম করছেন কেন? গাড়িতে নেমে প্রোগ্রাম করেন, তার মানে কি গাড়িতে নামলে ওনার নিরাপত্তা বিঘ্নিত হবে? তাহলে তারেক রহমানকে হত্যা করতে সুবিধা হবে, আমরা কি এটা ভাবতে পারি না? তাহলে এই ছোটো ছোটো বাচ্চারা এত কোটি টাকার মালিক হয়ে গেছে, উপদেষ্টা হয়ে গেছে, উপদেষ্টা আসার পর তাদের কোনো হিসাব নাই, সাথে সাথে তারা এনসিপিতে জয়েন করেছে। কারণ এনসিপি জামাত হচ্ছে এই ডক্টর ইউনূসের একটি ছত্রছায়া রাজনৈতিক দল, তাদেরকে কেউ কিছু বলবে না। আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। মাওলানা রেজাউল করিমের হত্যার জন্য সারা ঢাকার শহর শিবিরের লোকেরা তুলপাড় করে ফেলছে। তারেক রহমানের জবাব এই করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আবার এই দিক দিয়ে আমাদের যুব দলের আহ্বায়ক মারা গেছে সাইফুল ইসলাম, তার কোনো রদবদল নাই। কারণ বিএনপি চায় না বাংলাদেশে উচ্ছৃঙ্খল হোক। যারা এই গোলাপানিতে মাছ শিকার করছেন তাদের অবশ্যই তাদের পাল্লা গজব করবে। কথায় আছে না, মার দুধ খায় যদি পেট না ভরে, বাপের ডোন খায় চুষলে কিন্তু পেট ভরবে না। এই কথাটা খারাপ হলেও কথাটা কিন্তু মনে রাখবেন যারা এই উচ্ছৃঙ্খল রাজনীতির সাথে জড়িত আছে। শুধু কি আপনার শেরপুরে মেহেরপুর 1 আসনে বিএনপির প্রার্থী মাসুদ তরুণের পক্ষে দানিশ শীষ প্রতীকে নির্বাচন চাওয়া আপনার বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ ও মহিলা দল নেত্রী সাবিহা সুলতানা নূরের উপর ইসলাম তো বলবো না, জামাতের সন্ত্রাসীরা এই 2 মহিলার উপর আকস্মিক আঘাত করে রক্তাক্ত করে ফেলেছে। শুধু এটা আপনি সব জায়গায় দেখবেন যে কি ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে। তো যেখানে প্রশাসন কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না, জামাতে ইসলামকে মাইকিং করতেছে যে আপনারা থামেন থামেন থামেন। কই বিএনপির নাম তো বলে নাই, বিএনপির হাতে লাঠি ছোটা নাই। আপনারা দেখবেন বিএনপি যে অর্ধশতাধিক লোক যে আহত হয়েছে সবাই কিন্তু মাথার মধ্যে শরীরের মধ্যে কূপ আছে, শুধু মাথার মধ্যে। কারণ যে লাঠি ছোটা নিয়ে আসছে আগের থেকে প্রস্তুত। পরে বিএনপিটা কিন্তু এই এত আপিয়ার ভিতরে তারা কিন্তু বিভিন্ন ছত্রছায়া হয়ে পালিয়ে গেছে। তো মাইকিং করে কিন্তু লোকজন নিয়ে আসছে, জামাত চলে গেছে, আপনার বের হন। কারণ তারা হাত শূন্য, অস্ত্রধারীর সামনে কি শূন্য হাতে কোনো কিছু করা যায়? যেখানে বিএনপি লোকেরা জানতো যেখানে চেয়ার সীমিত। মাহমুদুর রহমান রুবেল ভাই বলেছেন যে সীমিত মানুষ, আমরা 200-300 লোক গিয়েছি, কিন্তু জামাত গিয়েছে কয়েক হাজার লোক আশেপাশে অবস্থান করছে এবং প্রত্যেকটা চেয়ার তারা দখল করে দিচ্ছে। এটা কি একটা উস্কানি না? এটা কি তারা জেনে শুনে তারা ঝগড়া লাগানোর জন্য জামাত গিয়েছে না? কারণ জামাতের জনপ্রিয়তা বিএনপির কাছে এখানে শূন্য, ছাগলের বাচ্চার মতো। তো হাতির সাথে তো ছাগলের বাচ্চার কোনো তুলনা হয় না। তাই একটা গ্যাঞ্জাম লাগায় যদি হাতির একটা কলঙ্ক করা যায়, তারা এই কাজটাই করেছে। তো প্রিয় দেশবাসী, এই পর্যন্ত যতগুলো বিএনপি নেতাকর্মী আহত হয়েছে এটার বিচার কিন্তু জনগণ দিবে, জনগণ করবে। বিএনপি যদি একবার অবস্থান নেয়, জামাত শিবির কি কোনো দলই ঠিকবে না। কিন্তু তখন কি বলবে, ওই আওয়ামী লীগ যা করছে বিএনপি তাই করছে, বিএনপি সন্ত্রাসী দল। অথচ তারেক রহমান কি মানবিক বার্তা দিয়ে যাচ্ছে, একটার পর একটা শেরপুর হত্যাকাণ্ড হয়েছে, তারেক রহমানের দোষ হয়ে গেছে। ওই আমাদের যুবদল নেতা তো মারা গেল, ওই আমাদের শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান, জামাতের আমির উপর আমরা এনজাম লাগানি। এটাই হচ্ছে ভদ্রতা জামাতের। এদিক দিয়ে আবার এনসিপির ওই যে মির্জা আব্বাসকে আপনার ওই যে ঢাকা পিঠা উৎসবে দাওয়াত দেয় নাই, মির্জা আব্বাসকে দাওয়াত দেওয়া হয়েছে, নাসিরুদ্দিন পাটোয়ারিকে দাওয়াত দেয়নি। সে উজ্জে গেছে, নিজের ইচ্ছাকৃতভাবে গেছে ঝগড়া সৃষ্টি করার জন্য। আপনারা বলেন ওইখানে যাওয়ার পরে যখন তার উচ্ছৃঙ্খল কথাবার্তার কারণে ডিম নিক্ষেপ হয়েছে, আসলে তাদের দলের লোকেরাই কিন্তু ডিম নিক্ষেপ করেছে। ওই ডিম নিক্ষেপের কারণে একজনের হাত ফেটে যায়, মাথা ফেটে যায়, কপাল ফেটে যায়। কি একটা অবস্থা দুনিয়াতে, মনে হয় যে এরকম অবস্থা আমরা কোনোদিন দেখিনি। এবং টুপির মাঝখানেও বেন্ডিজ করছে, অত রক্তাক্ত কোনো দাগ নেই। এবং এদিক দিয়ে আন্দোলন করতেছে, ভিডিও তো আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে সব ধরনের প্রমাণ পায়। এনসিপি লোকেরা যে সব তাদেরকে আক্রমণ করছে, আবার কিছুক্ষণ পর তারা বেন্টিস নিয়ে আসছে, বেন্টিস দিয়ে আসছে ওপেন। এগুলো কিন্তু ক্লিয়ার যে তারা সব জায়গাতে এখন জামাত ইসলাম করবে।
চলে বলে কৌশল, কারণ তারা এখন পায়ের নিচে কামড় দেবে, উপরে তো কামড় দেওয়ার তারা সে ক্ষমতা নাই, পায়ের নিচে কামড় দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করবে। অথচ একটি জিনিস আপনারা খেয়াল করেছেন, আমাদের বিএনপির একজন সিনিয়র নেতা আবু রাহেম রূপন, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উনি পর্যন্ত এই যে আপনার শেরপুর 3-এর জামাতে ইসলামের দাঁড়িপাল্লার প্রার্থী আপনার নুরুজ্জামান বাদলকে বুকে ধরে পাও ধরে বলতেছে, ভাই আপনি আসেন, সবাই তো সবাই চিনে, ভাই আপনি আসেন, আপনি সামনে যান না, আপনি আসেন, অনুরোধ করতেছে, আপনার ঝগড়া লাগান না। সে কি বলছে, আমাকে ছেড়ে দেন, সামনে যারা জামাতে ইসলামের লোক ছিল তাদেরকে উস্কানি দিচ্ছে, তোমরা এগিয়ে আসো, প্রতিবাদ করতে হবে, মানে উস্কানিটা আরো বাড়াচ্ছে। কারণ প্রার্থী যদি লিডার যদি উশৃঙ্খল কর্মী তারা সুযোগ পায়, সে ঝগড়া থামাতে আসে নাই। অথচ বিএনপির বড় বড় নেতারা আতপাও ধরতেছে এই ঝগড়া থামানোর জন্য, যেন বিএনপির কলঙ্কটা কম হয়। তারা তো নাটক করবে, কারণ ব্যবসাদের চরিত্র কোনো থাকে না। তার ব্যবসার একটা ভালো মেয়েকে যদি তার সাথে চলে কথা বলে, ভালো মানুষও কিন্তু খারাপ হয়ে যায়, ভালো মানুষও খারাপ ভাবে যে মেয়েটা মনে খারাপ। তাই তারা ওই ব্যবসারাও চরিত্র কিন্তু এরকমই করে, যে আমি তো ব্যবসা, আমার তো নামই আছে, আরেকজনকে ব্যবসা বানাতে পারলে আমি ওইরকম একটা অপবাদ দিতে পারবো। ঠিক জামাত ইসলামের রাজনীতিটা ঠিক একই রকম ক্যাটাগরিতে যাচ্ছে। এই যে কামরুজ্জামান বাদল, উনি দাঁড়িপাল্লার প্রতীক, উনি নিজের স্ব ইচ্ছায় এবং উনি ঝগড়া লাগানোর সৃষ্টি করেছেন, যাতে বিএনপি একটি কলঙ্কিত হয়। আবার ওই দিক দিয়ে আবার প্রশাসনকে ছেড়ে দিচ্ছে। কারণ আমি তো আগেই বলেছি, সারা বাংলাদেশের প্রশাসন রদবদল এনসিপি এবং জামাত ইসলাম করেছে, যেন প্রশাসনের সাপোর্টগুলো পায়। এখন প্রিয় দেশবাসী, বাংলাদেশকে বাঁচাতে গেলে আপনারা সকলেই আওয়ামী লীগের মতো যেন ধৈর্য নিয়ে যেন পিঠে যেন দেওয়াল ঠেকে না যায়, ওই অপেক্ষা না করে এখনই আপনারা প্রতিরোধ করতে হবে। বাংলাদেশ কিন্তু ভালো চলবে না। শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশ কি সত্যি ভালো ছিল? প্রত্যেকটা মানুষ ভালো ছিল? ঢাকা শহর কি গ্যাঞ্জাম কম ছিল? এগুলো কারা করেছে? এনসিপি এবং জামাত করেছে। একটার পর একটা তারা হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে। এগুলো বিচার কিন্তু বাংলা মাটিতে হবে। ডক্টর ইউনূস কিন্তু চুপ থাকতেছে, কোনো প্রতিবাদ করে না। এই জামাত ইসলামের এত দেশীয় অস্ত্র শুধু একটা আসন, সারা বাংলাদেশে তারা স্বয়ংসম্পূর্ণ। টাকা পয়সা অর্থ দুর্নীতিতে সবকিছু করেছে ডক্টর সরকার অস্তিত্ব নিয়ে। তাদের টাকা পয়সা গোলা বারুদ দেশীয় অস্ত্র সব তাদের মজুদ। আগামী নির্বাচনের ব্যবস্থা করবে। আপনি কি মনে করছেন সত্যি বাংলাদেশ নির্বাচন হবে? কমেন্টে জানান। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন কি হতে চলেছে। দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতক্ষণ হট নিউজ 24 এর পর্দায় চোখ রাখার জন্য আপনাকে ধন্যবাদ।